আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিই 105। আজকে আমাদের মূলত সিই 105 এর প্রথম ক্লাস। আমরা পড়ার ভিতরে ঢুকে যাব আর কি আজকে। তো আমাদের প্রথম যে লেকচারটা সেটা হচ্ছে কোপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো আমি অলরেডি আমার ক্লাসের কোর্স টাইটেল কেটি সম্পর্কে আলোচনা করেছি। তো আমার আজকের লেকচার 1 এর যে মূল অবজেক্টিভ সেটা হচ্ছে হোয়াট ইজ কোপ্লানার ফোর্স সিস্টেম, হোয়াট ইজ কনকারেন্ট ফোর্স সিস্টেম, resultant of concurrent forces, composition of forces, determination of resultant, এবং আজকে বেসিক্যালি আমরা একটা প্রবলেম সলভ করব। তো তাহলে আমরা শুরু করা যাক আজকের এই ক্লাসের মূল অ্যাক্টিভিটিস। আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো কোপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। আমাদের সিই 105 কোর্সের প্রথম চ্যাপ্টার এটা, কোপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেম। তো প্রথমত আমরা একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কোপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেমটা কি। সেটা হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল প্লেনে কোনো একটা অবজেক্টের উপরে একই সাথে যদি বিভিন্ন টাইপের ফোর্স আসে কোনো একটা অবজেক্টের উপরে, তখন তাকে বলি হচ্ছে কোপ্লানার ফোর্স সিস্টেম। আর যদি এরকম হয় যে কোনো একটা অবজেক্টের ভিতর দিয়ে ফোর্সগুলা পার হয়ে যাচ্ছে, মানে পাস হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল প্লেনে থেকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। দ্যাট মিনস দুইটা বিষয় এখানে, একটা হচ্ছে কি কোপ্লানার ফোর্স সিস্টেম। কোপ্লানার ফোর্স সিস্টেম বলছে কি যে ইফ অল দ্য ফোর্সেস ইন দ্য সিস্টেম লাই ইন এ সিঙ্গেল প্লেন, সকল ফোর্স যদি একটা সিঙ্গেল প্লেনে থাকে, দ্যাট মিনস এটা যদি একটা প্লেন হয় সব ফোর্স একটা প্লেনে থাকবে, তখন তাকে বলবো হচ্ছে কোপ্লানার ফোর্স সিস্টেম। আর যদি ইফ দ্য লাইন অফ অ্যাকশন অফ অল দ্য ফোর্সেস ইন দ্য সিস্টেম পাস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট, যদি একটা প্লেনের ভিতরে থেকে একটা পয়েন্ট দিয়ে অনেকগুলা ফোর্স কি করে পাস করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম। ওকে, তারপরে আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে রিজাল্টেন্ট অফ কনকারেন্ট ফোর্স। রিজাল্টেন্ট অফ কনকারেন্ট ফোর্স দ্যাট মিনস, আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে F2 এবং F1 দুইটা ফোর্স এসে মিলিত হয়েছে। এই দুইটা ফোর্সের রিজাল্টেন্ট হবে এর ভিতরের কোন একটা বিন্দু দিয়ে পাস করে গেছে একটা ফোর্স, যেটাকে বলছি আর, মানে রিজাল্টেন্ট। ঠিক আছে, এরপরে কম্পোজিশন অফ ফোর্সেস দ্যাট মিনস, যদি এটা যদি হয় এরকম টাইপের, সেটা হলো এটা যদি একটা ফোর্সেস হয়, তো এই ফোর্সটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। এটা কিন্তু ইনক্লাইন, মানে বাঁকানো ফোর্স, তাই না? যদি সাপোজ এটার নাম দিই আর, তাহলে এই দিকে হরাইজন্টালি যেটা সেটাকে বললাম আর এক্স, এবং ভার্টিক্যালি যেটা সেটাকে বললাম হচ্ছে আর ওয়াই। এটাকে এই যে আর এক্স এবং আর ওয়াই, এটাকে বলা হয় কম্পোজিশন অফ ফোর্সেস। মানে এক কথায় রিজাল্টেন্টটাকে যদি আমি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো বক্সে ভাগ করি, তাহলে সেটাকে বলা হয় কি কম্পোজিশন অফ ফোর্সেস। এখন এই যে রিজাল্টেন্টটা কিভাবে আমরা বের করতে পারি, তো কতগুলো মেথড আছে। একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। তো গ্রাফিক্যাল মেথডের ভিতরে প্রথমটা হচ্ছে দ্য প্যারালেলিজম ল অফ ফোর্সেস। তো এইটার জন্য আমরা যে বিষয়টা আনবো সেটা হচ্ছে হলো, অলরেডি আমরা প্যারালেলিজম দ্যাট মিনস হচ্ছে আমরা জানি ক্লাস 9 ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি যে সামান্তরিক সূত্র। সেটাই সামান্তরিক সূত্র কি ছিল, যে কোনো একটা বিন্দুর উপরে যদি একই সাথে দুইটা ফোর্স মিলিত হয় এবং সেই দুইটা ফোর্স যদি সামান্তরিকের দুইটা বাহু হয়, তাহলে সামান্তরিকের যে কর্ণটা হবে সেটাই হবে এই দুইটা ফোর্সের রিজাল্টেন্ট। এটা ছিল আসলে বেসিক্যালি দ্য প্যারালিলিওগ্রাম ল অফ ফোর্সেস, সামান্তরিক সূত্র। ঠিক আছে, তারপরে আসা হচ্ছে দ্য ট্রায়াঙ্গল ল অফ ফোর্সেস। ট্রায়াঙ্গল ল অফ ফোর্সেস দ্যাট মিনস, এটা মানে বোঝাচ্ছে যেটা, সেটা হচ্ছে হলো
আমি যদি একটু ডিটেলস একটু বলি আর কি, সেটা হচ্ছে যদি যাই ফিগার 1.2-তে, ফিগার 1.2-তে এটা এটা আর কি, এটার ক্ষেত্রে রেজাল্ট্যান্ট কি হচ্ছে একটু দেখি আমরা। একটা ফোর্স, এই ফোর্সে এন্ডিং পার্টে আর একটা ফোর্স বসানো হয়েছে, এবং প্রথম ফোর্সের স্টার্টিং পয়েন্ট এবং দ্বিতীয় ফোর্সের এন্ডিং পয়েন্টটা যোগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এগুলো সবই আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তাই না? এরপরে 3 নাম্বারটা হচ্ছে দ্য পলিগন ল অফ ফোর্সেস। পলিগন ল অফ ফোর্সেস মানে এই যে যেটা বললাম, প্রথম একটা ফোর্স বসালাম, তো প্রথম ফোর্সের এন্ডিং পয়েন্টে আর একটা ফোর্সের ফার্স্ট পয়েন্ট বসালাম, একইভাবে আর একটা ফোর্স বসাবো কি দ্বিতীয় ফোর্সের এন্ডিং পয়েন্টে বসালাম, এইভাবে করে আর একটা ফোর্স বসালাম, এভাবে করে লাস্ট যে ফোর্স, সেই ফোর্সের এন্ডিং পার্টটা এবং ফার্স্ট যে ফোর্সটা বসিয়েছিলাম সেটার ফার্স্ট পয়েন্টে কি করব, যোগ করে দেব। যোগ করে দিলেই কি হয়ে যাবে, আমরা রেজাল্টটা পেয়ে যাব। এটা যদি হয় হচ্ছে F1, এটা যদি হয় F2, এটা যদি হয় F3, এটা যদি হয় F4। ওকে, সো এটাই হচ্ছে দ্য পলিগন ল অফ ফোর্সেস। এরপরে যদি আমরা যাই 4 নাম্বার বিষয়টাতে যাই, সেটা হচ্ছে যে আমরা যদি মোটামুটি এটাকে হলো গ্রাফিক্যাল মেথডে বললাম। এরপরে যদি আরেকটা বিষয়ে যাই, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট বাই অ্যানালাইটিক্যাল মেথড। দ্যাট মিনস আমরা যদি এই বিষয়টাতে একটু দেখি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এরকম যে এটা হলো একটা রেজাল্ট্যান্ট, এবং এটাকে দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হলো হরাইজন্টাল, একটু আগে যেটা আরএক্স দেখালাম এটা হলো এফএক্স, এটা হচ্ছে এফওয়াই দেখানো হয়েছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি একটা কাজ করি, তাহলে আমাদের যে সামন্তরিক সূত্র আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি, যে আর ইকুয়াল টু সূত্র হচ্ছে কি √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos θ। মানে ইন্টারমিডিয়েটে যেটা ছিল আমি একটু লিখি, আর ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos θ or আলফা। ওকে, সেটাই, বা θ ইজ ইকুয়াল টু এখানে ছিল tan ইনভার্স q sin θ ডিভাইডেড বাই p প্লাস q cos θ। ওই একই কথাই আর কি, জাস্ট এখানে হচ্ছে f1 f2 দেওয়া। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা এখানে f1 f2 করেছি, এই যে এখানে কারণ হচ্ছে কি, এই যে এটা এখান থেকে, এই যে এখান থেকে এটা হচ্ছে f1 f2, যেখানে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট হয়ে এখানে ছিল p, এখানে ছিল q f2 এর জায়গায়, আর এই কোণটা মেবি ছিল হচ্ছে আলফা, যেখানে এখানে বলছে থিটা, আর এখানে যেখানে আলফা আছে সেখানে ইন্টারমিডিয়েটে ছিল থিটা। ওই একই বিষয়টা, সুতরাং এটা আর আমি রিপিট করতেছি না। তো ঠিক আছে, এটাই আর কি। তো যদি আমি সামেশন অফ এক্স ওয়াই করি, এক্স এর দিকে যতগুলা ফোর্স থাকবে তার সামেশন করব, মানে যোগ করব, আর ওয়াই এর দিকে যতগুলো ফোর্স থাকবে সেগুলো যোগ করব, যোগ করে আলটিমেটলি আমরা রেজাল্টটা পেয়ে যাব। একইভাবে দেখো থিটার মানটাও পেয়ে যাব, মানে সামেশন অফ এক্স এবং সামেশন অফ ওয়াই এর মধ্যবর্তী কোণটাও পেয়ে যাব। এরপরে ফাইনালি যে বিষয়টা আছে সেটা একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে এরকম যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, ইকুইলিব্রিয়াম অফ এ বডি। Equilibrium of a body, but a body is said to be equilibrium when it is at rest or continues to be in a steady linear motion. মানে ইকুইলিব্রিয়াম বলবো কখন, যখন একটা বডি, যখন একটা বস্তু একেবারে স্থির অবস্থায় থাকবে, তার মানে তার উপরে কোনো ফোর্সে কাজ করবে কিন্তু তার অল সামেশন জিরো হবে। যখন ইকুইলিব্রিয়াম অফ এ বডি বলবো তখন আমরা ধরে নিব সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর একটা বিষয় সামেশন অফ এফ জেড ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, আমরা আরো একটু দেখবো যে দেখা যাচ্ছে রেজাল্ট্যান্ট আর অফ দ্য সিস্টেম অফ ফোর্সেস অ্যাক্টিং অন দ্য বডি 0। তার মানে কি, রেজাল্ট্যান্ট যেটা হবে সেটা আসলে ইকুইলিব্রিয়াম অফ বডি বলতে রেজাল্ট্যান্ট যে ফোর্সটা আছে সেটা ইকুয়াল টু 0 হবে, বা সামেশন অফ মোমেন্টটাও হচ্ছে 0 হবে। আমরা এটা একটু দেখবো, মানে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ জেড ইকুয়াল টু 0, সামেশন অফ এম ইকুয়াল টু 0। এগুলোই আসলে ইকুইলিব্রিয়াম অফ এ বডি। তো এরপরে যে বিষয়টা এখানে যেটা আছে সেটার জন্য এই যে ইকুইলিব্রিয়াম অফ এ ফোর্স সিস্টেম, এটার জন্য আমাদের একটা থিওরি আছে, লামিস থিওরিয়াম, ঠিক আছে? তো এই লামিস থিওরিয়ামের জন্য আমি একটু বোঝাই বলি। সেটা হচ্ছে, খেয়াল করো, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স। তো এই দুইটা ফোর্সের মধ্যে মধ্যবর্তী কোণ আলফা, এই দুইটা ফোর্সের মধ্যে মধ্যবর্তী কোণ বিটা, এই দুইটা ফোর্সের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে গামা।
তো আমরা যদি ফিগার 1.5 এ খেয়াল করি আমাদের লামির সূত্রটা বলছে যে ফোর্সটা তুমি নিবা মানে F1 যদি নাও তাহলে তার বিপরীত দিকে যে কোণটা থাকবে তার সাইনের অনুপাত। মানে কি খেয়াল করে দেখো, আমি যদি F1 টা নিই তাহলে কি বলেছি বিপরীত দিকে যে কোণ, বিপরীত দিকে কোণ কোনটা আলফা, তাহলে কি হবে F1 ডিভাইডেড বাই সাইন আলফা, মানে F1 টা হবে বিপরীত দিকে যে কোণটা আছে সেই কোণের সাইনের অনুপাতে সমান, ঠিক আছে, সাইনের সমান। এখন একইভাবে যদি F2 নিই তার মানে কি এইটা, এর বিপরীত কোণ কোনটা এইটা, তাই না, তার মানে কি হবে F2 ডিভাইডেড বাই সাইন বিটা। একইভাবে যদি আমি F3 বলি তার বিপরীত কোণ হচ্ছে গামা, তাহলে F3 ডিভাইডেড বাই সাইন গামা। এটা হচ্ছে আসলে আমি কিন্তু সবকিছুই বলছি যেটা, সেটা হচ্ছে আমি আসলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রেজাল্টটা বের করতাম, ঠিক আছে। তো আমরা মোটামুটি ভাবে এটা একটু দেখার চেষ্টা করলাম। এখন দেখা গেছে আর একটু কাজ করব, সেটা হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম দ্যাট মিন্স আমি যদি তোমাকে এই বিষয়টা একটু দেখাই, ফ্রি বডি ডায়াগ্রাম এটার মানে কি, হ্যাঁ, তার মানে ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি তোমাকে একেবারে এত জটিল না করে বলি, হ্যাঁ, মনে করো যে এটা একটা বিম, ঠিক আছে, এটা একটা বিম, এখানে হিঞ্জ সাপোর্ট আছে, এটা হচ্ছে রোলার সাপোর্ট। তোমরা হয়তো অলরেডি জানো যে সাপোর্ট তিন প্রকার, একটা হচ্ছে ফিক্স সাপোর্টের তিনটা রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন, হরাইজন্টাল রিয়াকশন, আর একটা হচ্ছে মোমেন্ট। আর একটা হচ্ছে কি রোলার সাপোর্ট যার শুধু ভার্টিক্যাল রিয়াকশন আছে, আর একটা হচ্ছে তোমার হিঞ্জ সাপোর্ট, ঠিক আছে, হিঞ্জ সাপোর্টে হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টাল এই দুইটা রিয়াকশন থাকে, তাই না। তো আমি যদি এই দুইটা, এই যে সিম্পল একটা বিম আমি আঁকলাম, তাই না, সিম্পলি সাপোর্টেড একটা বিম এঁকেছি, এটা যদি একটা ফ্রি ডায়াগ্রাম আঁকি দ্যাট মিন্স কি হবে, এখন তোমরা নিজেরাই বলবা, সেটা হচ্ছে যে যদি রোলার সাপোর্টের পরিবর্তে কি লিখবো, একটা ভার্টিক্যাল ডায়াগ্রাম এভাবে, মানে ভার্টিক্যাল রিয়াকশন রাখবো। হিঞ্জ সাপোর্ট মানে কি দুইটা রিয়াকশন, একটা হলো ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। এই যে সাপোর্ট বিহীন জাস্ট একটা রিয়াকশন দিয়ে আমরা যে ডায়াগ্রামটা আঁকলাম এটাকে বলা হয় ফ্রি বডি ডায়াগ্রাম। আমি এত জটিল কিছু কেন শেখালাম না, আমি প্রথম ক্লাসটা অতিমাত্রায় বোরিং করার চেষ্টা করছি না। তো তারপরে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস, তার মানে দিস প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য state of rest or of uniform motion of a rigid body is unalterated. That means if a force acting on the body is represented by another force of same magnitude and direction but acting anywhere on the rigid body along the line of action of the forces. তার মানে আমরা এখানে যে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস, এখানে বিষয়টা হচ্ছে যদি এরকম ভাবে হয় যে সাপোজ এরকম হয় যদি কোন একটা বস্তুর উপরে অনেকগুলো ফোর্স এসে পড়তেছে, ঠিক আছে, আমি সহজ ভাষায় একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে চারটা ফোর্সকে যদি আমি একটা ফোর্সের মাধ্যমে, হ্যাঁ, একটা ফোর্সের মাধ্যমে যদি আমি প্রকাশ করতে পারি তখন তাকে আমি আসলে বলবো ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেস। ওকে, এরপরে বেশ কিছু প্রবলেম আছে, আমরা প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করব। প্রবলেমগুলো এত জটিল বা কঠিন কোনো কিছু না, কিন্তু জাস্ট একটু তোমাদের ধৈর্য থাকতে হবে। এই একটা কথা, একটা জিনিস মাথায় রাখলে তোমরা ইনশাল্লাহ খুব সহজেই এগুলো বুঝতে পারবা। এখন আর একটা বিষয় খেয়াল করি আমরা এখান থেকে, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে কিছু সলভ প্রবলেম আমরা করবো। কিছু সলভ প্রবলেম করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা জাস্ট একটা প্রবলেমই আজকে আমরা করবো, সেটা হচ্ছে following sign convention is used in solving this problem. Rightward and upward forces positive. Rightward that means এদিকে গেলে পজিটিভ ধরবো, উপরের দিকে গেলে ফোর্স পজিটিভ ধরবো। লেফটওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, তার মানে কি লেফটওয়ার্ড হচ্ছে এটা, ডাউনওয়ার্ড এটা, এটার জন্য আমরা নেগেটিভ ধরবো, সেটাই বলেছে এখানে। তো এক নম্বর বিষয়টা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলো the body on the incline in figure 1.6a, এটা হচ্ছে 1.6, এটা হলো প্রবলেম কিন্তু, হ্যাঁ, প্রশ্নে যদি পরীক্ষায় এটা আসে তাহলে এভাবে করে আসবে। 1.6a is subjected to the vertical and horizontal forces. এই যে horizontal force এটা হচ্ছে vertical force, তাই না।
আবার ইনক্লাইন্ড ফোর্সও আছে। So find the components of this force along xy axis oriented parallel and perpendicular to the incline. মানে এখানে হরাইজন্টাল ভার্টিক্যাল ইনক্লাইন লাইন আছে, তো আমাদেরকে আসলে বেসিক্যালি প্রত্যেকটা ফোর্সের কম্পোনেন্ট আমাদের বের করতে হবে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে। প্রশ্ন হচ্ছে এইটা, এবং এখানে একটা স্লোপ দেওয়া আছে, এটা বেসিক্যালি থিটা, হ্যাঁ এটা জিরো না। ভার্টিক্যালে আছে 3, হরাইজন্টালে আছে হলো 4, মানে 4 একক, 3/4 একক, ঠিক আছে। এখন আমরা একটু খেয়াল করব, এটা হচ্ছে 1 নাম্বার ফিগারে এটা দেওয়া আছে, তাই না? এখন আমরা প্রথমত আমাদের প্রথম কাজ হবে যে সলিউশন, ঠিক আছে, প্রথম কাজ হবে আমাদের কোণটা বের করা। তো আমাদের tan θ = সূত্র কি, ঠ্যাং লম্বা ভূত, তার মানে কি লম্ব হচ্ছে কি কোণের বিপরীতে সব সময় লম্ব থাকে, খেয়াল করো। এটা যদি কোণ হয়, হ্যাঁ সেটা হয়, তাহলে লম্ব তার বিপরীতে, তার মানে কি এটা হচ্ছে কোণ, তার বিপরীতে হচ্ছে লম্ব, তার মানে কি ঠ্যাং লম্বা ভূত, অর্থাৎ tan θ = 3/4, tan θ = 3/4। তাহলে এখান থেকে আমি খুব সহজেই থিটার মানটা আমি পেয়ে যাব, ঠিক আছে। প্রথম টার্গেট হবে আমাদের এটা, ঠিক আছে। এরপরে কম্পোনেন্ট অফ f1 দ্যাট মিন্স হচ্ছে এইটা হচ্ছে f1, এবং fx হচ্ছে এইটা বোঝাচ্ছি আমরা x ডিরেকশনে। এই যে এইটা যেহেতু ইনক্লাইন, তাই না, ইনক্লাইন হওয়ার কারণে এই ফোর্সটা ইনক্লাইন হওয়ার কারণে এটা কিন্তু এঁকে দিছে বেসিক্যালি। এখানে কিন্তু প্রশ্নে এটা এঁকে দিছে, তোমাদের প্রশ্নে কিন্তু এটা নাও আঁকা থাকতে পারে, দ্যাট মিন্স এইটা আর এটা কিন্তু আঁকা নাও লেখা, মানে আঁকা থাকতে পারে, হ্যাঁ। তো জাস্ট হচ্ছে এইটা এবং এইটা দেওয়া থাকতে পারে, দুইটা কিন্তু ইনক্লাইন। f1 এর কি আমাদের তাহলে x এর ডিরেকশনে বের করতে হবে, y এর ডিরেকশনে বের করতে হবে, তাই না? তো আমাদেরকে যদি আমি f1 ডিরেকশনে যাই, দেখো f1 কম্পোনেন্ট অফ f1 আর fx মানে x এর ডিরেকশনে যেটা আছে এটা হলো আমরা ধরতেছি x ডিরেকশন, আর পারপেন্ডিকুলার ধরতেছি y ডিরেকশন, তাই না? তো fy যেটা হচ্ছে তোমার y ডিরেকশনে যেটা আছে এটা y ডিরেকশনে, এটা হচ্ছে fy ধরতেছি, এটা হচ্ছে fx ধরতেছি, হ্যাঁ, along y direction and may be easily found by moving from the tail of the force f1 to its head in the desired direction. তো তোমরা বেসিক্যালি ইংলিশগুলো পরীক্ষার খাতায় লিখবা না, পরীক্ষার খাতায় জাস্ট এই কোণটা বের করবা। দেন হচ্ছে যে কাজটা আমাদেরকে করতে হবে আমি আগেই বলেছি, সেটা হচ্ছে যে এটা যেহেতু ইনক্লাইন, তার মানে কি এর হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, ঠিক আছে, দুইটা কম্পোনেন্ট আমাদের বের করতে হবে। তার এই ডিরেকশন, এটা যেহেতু প্লেন, হ্যাঁ এইটা বলতে যে ডট ডট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্লেন নির্দেশ করতেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের x ডিরেকশন, এটা হচ্ছে y ডিরেকশন। তাহলে আমাদের খেয়াল করতে হবে f1 = আমাদের সূত্র কি, f1 = আমাদের সূত্র হচ্ছে, একটা খেয়াল এইভাবে করে রাখতে হবে হয়তো, সেটা হলো এরকম যে আমাদের বলেছিলাম কি যে রাইটওয়ার্ড এবং আপওয়ার্ড হলে পজিটিভ, আর ডাউনওয়ার্ড এবং লেফটওয়ার্ড হলে নেগেটিভ। এখন আমাদের x অ্যাক্সিসের জন্য সূত্র কি হবে, আমাদের মনে রাখতে হবে fx সূত্র হচ্ছে f। এখন বিষয়টা হচ্ছে এটা যদি তোমার থিটা হয়, তাহলে তোমাকে আগে ভেবে নিতে হবে যে এইটা থিটা হবে নাকি এইটা থিটা হবে, একটা বিষয়। এখন বিষয়টা হচ্ছে সবসময় একেবারে সিম্পল ওয়েতে আর কি চিন্তা ভাবনা করা যেতে পারে এভাবে আর কি, যে যত সহজ চিন্তা করবে ততই হচ্ছে এখানে তোমার জন্য, তোমার বোঝার জন্য সেটা হচ্ছে বেটার হবে, হ্যাঁ। তো আমরা আসলে যে কাজটা করব এখন সেটা হচ্ছে এরকম, তো এখন আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ, তো খেয়াল করার যে আমাদের যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছিল হচ্ছে এক্স এর ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, তাই না, আর এটা হচ্ছে তোমার আপওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। তো আমাদের ফোর্সটা আমরা দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড ডিরেকশন, সুতরাং ডাউনওয়ার্ড ডিরেকশনগুলো আমরা কি বসাবো, মাইনাস। এখন f1 এই যে একটু আগে আমি সূত্র লিখছি, fx = কি, f হয় sin θ হবে, না হয় cos θ হবে। আমরা খুব সহজে জানি কোণের সাথে যেটা থাকে সেটা হয় cos θ, আর কোণের অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে sin θ। এখন
আমরা এই যে F1 ফোর্সটাকে আমরা এখানে একটু দেখিয়েছি, হ্যাঁ, এখানে আলাদাভাবে দেখিয়েছি। আমাদের যে ফোর্সটা ছিল সেটা বেসিক্যালি এটা ছিল। তো এইটাকে আমরা ভাগ করছি দুইটা কম্পোনেন্টে। খেয়াল করি যে এইটাকে যদি আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করি, এ একটা কম্পোনেন্টে ভাগ করলাম, এ একটা কম্পোনেন্ট, তো এখানের যে এইভাবে লেখা আর এইভাবে লেখা একই কথা। সো এই কোণটা যদি থিটা হয় তাহলে আমি বুঝতেই পারতেছি যে এই কোণটা থিটা মানে কি। এই কোণটা থিটা মানে হচ্ছে এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট। তো এই কোণটা থিটা মানে কি, এই কোণটাও থিটা, যেটাকে বলা হয় অনুরূপ কোণ। যেটাকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে যেটা হরাইজন্টাল হবে, আমি বলেছি যে কোণের সাথে যেটা থাকবে, যে কম্পোনেন্ট থাকবে সেটা হচ্ছে cos θ। তার মানে কি F1 cos θ হবে ভার্টিক্যাল একটা, এবং হরাইজন্টাল যেটা হবে সেটা হবে কি F1 sin θ। এই কারণে আমি দেখতে পাচ্ছি যে এক্স এর ডিরেকশনে যেটা লিখেছে সেটা মাইনাস তো হচ্ছে ডাউনওয়ার্ডের কারণে, মাইনাস F1 sin θ লিখেছে। তো থিটার মান অলরেডি বের করে রেখেছি এখানে। তাহলে F1x মানে এক নম্বর ফোর্সের এক্স এর দিকে কম্পোনেন্ট পেয়ে গেলাম। একইভাবে যদি ওয়াই এর দিকে করি তাহলে অলরেডি আমরা কি F1 ওয়াইটা আমরা বের করতে পারবো। F1 y is equal to minus F1 cos θ। সো আমরা খুব সহজেই F1x এবং F1 ওয়াইটা বের করতে পারবো। একইভাবে যদি কম্পোনেন্ট অফ F2 বের করি, F2 বের করি মানে হচ্ছে এইটা যদি আমরা বের করার চেষ্টা করি, তো F2 ছিল হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে ইনক্লাইন ফোর্স। তো ইনক্লাইন ফোর্স এইভাবে আমরা এখান থেকে আঁকলে বুঝতে পারবো, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, তাই না? এভাবে করে করতে পারি আর কি। তো এখন দেখা যাক যে এটা আমাদের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। তাহলে প্রথম কথা হচ্ছে কি বলছি, সেটা হলো যে এটার জন্য খেয়াল রাখতে হবে যে এটা যদি থিটা হয় অবশ্যই এটাও থিটা হবে। এইটা এই যে মাঝে যেটা সেটা এটাও থিটা হবে। সুতরাং এটা থিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি যেটা আসলে বেসিক্যালি যেটা F2 এর এইদিকে যেটা আছে সেটিকে হবে cos θ, আর তাহলে কি এইদিকে যেটা মানে দ্যাট মিন্স এইদিকে যেটা সেটা হচ্ছে sin θ হবে। মানে থিটার সাথে যেটা সেটা হচ্ছে cos, আর থিটার বাইরে যেটা সেটা হচ্ছে sin θ। তো এখন আমরা যদি F2x এর জন্য বলি তাহলে এটা কি হবে, F2x এর জন্য খেয়াল করি সেটা হলো, যদি এখানে খেয়াল করে দেখি তাহলে এটা গেছে রাইট ওয়ার্ডের দিকে, তাহলে F2 cos θ যেটা আছে F2 cos θ সেটা হলো পজিটিভ হবে। তাহলে থিটার মান তো বের করে রেখেছি, আর F2 এর মান আমরা এখান থেকে জানি, F2 এর মান এখান থেকে 400 আমরা জানি। সুতরাং F2x 2x কেন দিয়েছে তো বলেছি, দুই নম্বর ফোর্স এবং x এর দিকে কম্পোনেন্ট, আর y এর দিকে কি নেগেটিভ হবে। কারণ কি নেগেটিভ হবে এই কারণে, কারণ কি এটা ডাউনওয়ার্ড, মানে এটা হচ্ছে ডাউনওয়ার্ড। সো আমরা F1 F2 দুইটা ফোর্সেরই x এবং y এর দিকে কম্পোনেন্টটা বের করে ফেলেছি। এটা বেসিক্যালি হচ্ছে আমি তোমাদেরকে একটা সিস্টেমে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আরো বেশ কিছু প্রবলেম কিন্তু এখানে আছে। তো আমরা আস্তে আস্তে করে প্রবলেমগুলো দেখবো। অনেকগুলো প্রবলেমই আছে দেখতে পাচ্ছ, মোটামুটি অ্যারাউন্ড তোমাদের যদি দেখাই, এত প্রবলেম দেখে মাথা কনফিউজ হওয়ার দরকার নেই, আমরা এত বেশি প্রবলেম করব না। তো প্রবলেমগুলোর বেসিকগুলো জানার চেষ্টা করব, প্লাস হয়তো 4-5টা প্রবলেম আমরা করবো আর কি। ওকে, তো আমরা যেটা দেখলাম, সো এখানে দেখলাম আমরা মোটামুটি ভাবে সেটা হচ্ছে 41টা মতো প্রবলেম আছে। হ্যাঁ, তো আমরা আজকে মূলত বেসিক এবং বেসিক বলতে হচ্ছে কোপ্লানার কনকারেন্ট ফোর্স সিস্টেমের জন্য যে থিওরিটা লাগবে সেটা বলেছি, প্লাস একটা প্রবলেম করলাম। তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখবা, দেখার পরে যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে লাইভ ক্লাসে আমাকে বলবা। আর এই পিডিএফটা আমি বিএলসিতে দিয়ে দিব, তবে 2 দিন ধরে বিএলসিতে একটু প্রবলেম হচ্ছে, আমরা বিএলসিতে এন্টারই করতে পারতেছি না। সো বিএলসি প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে গেলে আমি খুব দ্রুত এটা আপলোড দিই।